অ্যাক্সিডেন্টাল কেস না হয়, এটা যদি হয় সেক্ষেত্রে? সাপে কাটা রুগী ভেলায় ভাসিয়ে দিত, 2 দিন পরে ফিরে আসতো, যে না রুগীটা বেঁচে গেছে। স্যার, স্ট্রোকের রোগী এলে গোল্ডেন আওয়ার কতটা গুরুত্বপূর্ণ? রোগীর আত্মীয় স্বজনরা অনেক একত্রে, রোগীর আত্মীয় স্বজন আসার কোনো প্রয়োজন নেই। যিনি সিদ্ধান্ত দিতে পারবেন রুগীর সাথে, তিনি যদি রুগীর সাথে থাকেন, দ্যাটস এনাফ। জরুরি বিভাগ হাসপাতালের সেই জায়গা যেখানে সময় চলে ভিন্ন গতিতে। কেউ আসে দুর্ঘটনায় আহত হয়ে, কেউ আসে শ্বাসকষ্ট, স্ট্রোক কিংবা হৃদরোগ নিয়ে। এখানে জীবন থাকে সংকটে, আশা নিরাশার ঠিক মাঝখানে। জরুরি বিভাগের ভেতরে কেমনভাবে চিকিৎসকরা তাদের চিকিৎসা চালিয়ে যান, সেসব বিষয় নিয়ে জানতেই আজকে আমাদের এই আয়োজন। আজকে ল্যাবেট প্রেজেন্স ডক্টর ডেস্কে আমাদের সঙ্গে আছেন ক্যাজুয়ালিটি এক্সিলেন্ট অ্যান্ড এমার্জেন্সি ডিপার্টমেন্টের ইনচার্জ ডক্টর মোহাম্মদ শোয়েব হোসেন। আসুন কথা বলি। স্যার, কেমন আছেন? জি ভালো আছে, আপনি ভালো আছেন? জি স্যার, ভালো আছি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমি বরিশালে। বরিশালে। ছোটবেলা কোথায় কেটেছে? বরিশালে? ছোটবেলায় স্কুল ছিল জালালাট সরকারি স্কুল, পরে ঢাকা তিতুমির কলেজ, পরে বরিশাল মেডিকেল কলেজ। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, ছোটবেলায় কি কখনো মনে হয়েছে যে আপনি ডাক্তার হবেন? খুব একটা না। কলেজে যখন পড়ি তখন হয়তো মনে হয়েছে যে আমাকে কিছু একটা করতে হবে, ডাক্তার অথবা এই ধরনের কোনো পেশার সাথে সম্পৃক্ত হতে পারলে ভালো। স্যার, ডাক্তার তো হলেন এবং আপনি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় এখন আছেন। একটা এমার্জেন্সির ইনচার্জ হিসেবে কাজ করছেন। এখানে তো অনেক ধরনের রোগী আসে। সাধারণত কি ধরনের রোগী আপনার ডিপার্টমেন্টে আসে? আচ্ছা, আমাদের এই এমার্জেন্সিটা হচ্ছে দুটো হাসপাতালের সম্মিলিত এমার্জেন্সি, ল্যাবেট কার্ডিয়াক হসপিটাল এবং ল্যাবেট স্পেশালাইজড হসপিটাল। তো এখানে আমরা অ্যাক্সিডেন্ট আর এমার্জেন্সি শুরু ছিল প্রায় বছর হতে চলছে, আমরা ক্যাজুয়ালিটি যোগ করেছি। আর এখন আমাদের এমার্জেন্সিতে সব ধরনের পেশেন্টই আসে। প্রচণ্ড প্রেশারের মধ্যে থেকে আপনার নিশ্চয়ই দিন যায়। স্যার, আপনাদের ওখানে একটা মেডিকেল টার্ম আছে, ট্রায়াল সিস্টেম। এই ট্রায়াল সিস্টেম কিভাবে কাজ করে? আচ্ছা, এটা হচ্ছে ট্রায়াল সিস্টেমটা বুঝতে হলে প্রথমে মনে করতে হবে একটা ত্রিভুজ। একটা ত্রিভুজ যেমন থাকে, ত্রিভুজে একটা মাথা, একদিকে ৩টা কোণ থাকে, উপরে একটা, ২ দিকে ২টা। তো একটা পেশেন্ট যখন আসলে এমার্জেন্সিতে আসে, এমার্জেন্সির কয়েকটা কাজ থাকে। যে কোনো সিরিয়াস পেশেন্ট যদি এসে থাকে, খুব সিরিয়াস লাইফ থ্রেটেনিং পেশেন্ট আসে, সেটা একটা ক্যাটাগরি। তারপর আর্জেন্ট আরেকটা ক্যাটাগরি, আর ডিলে যারা একটু অপেক্ষা করা যায় সেটা একটা ক্যাটাগরি। তো এই লাইফ থ্রেটেনিং পেশেন্টগুলো সাথে সাথে অ্যাটেন্ড করতে হয়, উইদিন 2 মিনিটসের ভিতরে অ্যাটেন্ড করতে হয় এবং আমরা সেটা করে থাকি। এই পেশেন্টগুলো এমার্জেন্সি ম্যানেজমেন্ট দিয়ে তাৎক্ষণিকভাবে আমরা ভর্তি করে দিই। আর তারপর যেটা থাকে, আর্জেন্ট কিছু থাকে, সেটা হয়তো একটু ডিলে করা যায়, নট মোর দ্যান 10 মিনিটস। আমরা এর আগেই অ্যাটেন্ড করে থাকি এবং চিকিৎসা দিয়ে থাকি। এটা হচ্ছে ওখানে আমরা অ্যাটেন্ড করে কিছু পরীক্ষা-নিরীক্ষা লাগলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করি। তারপর দেখি যদি এটা অ্যাডমিশন এর মতো হয় তাহলে আমরা অ্যাডমিশন করি। যদি দেখা যায় যে না, আ জরু আ স্পেশালিস্ট চিকিৎসকের প্রয়োজন হচ্ছে, চেম্বারে দেখাতে হবে, তাহলে আউটডোর বেসিসে আমরা চেম্বারে দেখানোর ব্যবস্থা করে দিই, অথবা এমার্জেন্সিতে চিকিৎসা দিয়ে আমরা ছেড়ে দিই। আর একটা ক্যাটাগরি পেশেন্ট যারা থাকে তারা একটু পরে যে ডিলেতে আমরা অ্যাটেন্ড করতে পারি, সেগুলোকে আমরা দেখে ওইখানে চিকিৎসা লাগলে আমরা ছেড়ে দিই, অথবা কিছু ইনভেস্টিগেশন যদি প্রয়োজন হয়, তাৎক্ষণিকভাবে ইনভেস্টিগেশন করে আমরা চিকিৎসা দিয়ে ছেড়ে দিই। স্যার, সাধারণ মানুষের খুব অভিযোগ থাকে এমার্জেন্সি ডিপার্টমেন্ট নিয়ে। আমার খুব জানার ইচ্ছা এবং সাধারণ মানুষেরও জানার ইচ্ছা যে রোগী আসার পরে প্রথম ১ মিনিটে এমার্জেন্সি ডক্টররা আসলে কি করে বা কি দেখে? আচ্ছা, প্রথম যখন রুগীটা এমার্জেন্সিতে ঢুকে, প্রথম কাজটা হচ্ছে আমাদের সিস্টাররা করে থাকেন। আমাদের হেল্প এইড চলে যায়, বাইরে চলে যায়, এমার্জেন্সি গেটে চলে যায়। অ্যাম্বুলেন্সে আসলো, হেল্প এইড যায়, সাথে কোনো ব্রাদার অথবা সিস্টার একজন সাথে যায়, ইনস্ট্রাকশন দেয়। রুগীটা যখন এমার্জেন্সি থেকে ঢুকে, তখনই সিস্টারদের কাজ হচ্ছে এই ট্রায়ালসটা মেইনটেইন করা। কোন ক্যাটাগরিতে যাবে? এটা কি রেডে যাবে? নাকি ইয়েলোতে যাবে? না গ্রিনে যাবে? স্যার, কোন বিষয়টা দেখে আপনারা মনে করেন যে এই রোগীটা রেড জোনে যাবে? আচ্ছা, সেটা যখন ওই সিস্টারটা প্রথমেই দেখে যে তার শ্বা শ্বাস-প্রশ্বাসটা আছে কিনা, পালসটা আছে কিনা। রুগীটা ঢুকলো, দেখে সাথে সাথে বলল, "স্যার, আর ইউ ওকে? আর ইউ ওকে?" দেখা গেল যে কোনো রেসপন্স নেই। সাথে সাথে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে কিনা সেটা দেখে এবং তাৎক্ষণিকভাবে ক্যারোটিড পালস যেটা,
ওটা দেখে নেয় যে পালসটা আছে গলার কাছে। হ্যাঁ, গড়ার কাছে দেখে নেয়। যদি দেখে যে না এটা ওরকমভাবে পাওয়া যাচ্ছে না, তখনই আর জিসিএস কম, জ্ঞানের মাত্রা কম, অক্সিজেন স্যাচুরেশনটা দেখে নেয় পালস অক্সিমিটার থেকে কম, তখন আর ডিলে না করে তাৎক্ষণিকভাবে তারা রেড জোনে নিয়ে যায় এবং ডাক্তারকে বলার সাথে, সাথে ডাক্তার ওখান থেকে উঠে চলে যায়। তারা মনিটরে পেশেন্টটা রাখে, সাথে, সাথে ভাইটালসগুলো চেক করতে থাকে এবং ডাক্তার এক্সামিনেশন করে দেখে সেই অনুযায়ী ব্যবস্থা করে। তারপরের জনটা কি? ইয়োলো। ইয়েলো জোনের কি সাইন থাকে স্যার? ইয়োলো জোনে হচ্ছে যেটা একটু ডিলে করা যায় যে লাইফ থ্রেটেনিং না। একটা অ্যাজমা নিয়ে আসলো, একটু সিভিয়ার অ্যাজমা নিয়ে আসলো, অ্যাজমার রোগী অক্সিজেন দিতে হবে, স্যাচুরেশন কমে যাচ্ছে। সেরকম দেখা গেল এটা একটু পরে আমরা সাথে, সাথে রোগীটা দেখলো, সিস্টাররা বেডে নিল, ভাইটালসটা দেখলো, তখন এক্সামিনেশন করলো, সেই অনুযায়ী তারা ব্যবস্থা করলো। অথবা দেখা গেল যে একটা পেশেন্ট নিয়ে আসছে, তার ফিভার যে টেম্পারেচার অনেক বেশি আছে, অথচ দেখা যায় হয়তোবা ডিহাইড্রেশনে আছে পেশেন্টটা। তারপরে সাথে, সাথে অন্য থাকতে পারে, পেটে ব্যথা থাকতে পারে, লুজ মোশন নিয়ে আসলো। এগুলো দেখা যায় লাইফ থ্রেটেনিং অবস্থায় নেই, কিন্তু আমাদের ওরকমের ডিলে করা যাবে না। সিস্টাররা দেখে মনিটরে লাগালো, দেখলো, ভাইটালসগুলো দেখলো, তখন ডাক্তার উঠে দেখে সেই অনুযায়ী ব্যবস্থা করলো। আর লাস্ট অফ অল যেটা থাকে একটা দেখা গেল একটা সিম্পল ট্রমার পেশেন্ট আসলো যে আমার হাতে ব্যথা পেয়েছি, সোয়েলিং আছে, সামান্য ব্যথা। তখন ওইটা আসার পরে ভাইটাল সবগুলো দেখার পরে ডক্টর গেল। ডক্টর দেখলো যে না একটা এক্স-রে প্রয়োজন, একটা এক্স-রে করলো, দেখলো যে সেরকম ফ্র্যাকচার-ট্যাকচার কিছু নাই। কিছু চিকিৎসা দিয়ে ব্যবস্থা দিয়ে ছেড়ে দিল। অথবা দেখলো একটা ফ্র্যাকচার আছে, সেটা যদি এমার্জেন্সিতে ম্যানেজেবল হয়, এমার্জেন্সি ম্যানেজ করে দিল। যেহেতু আমাদের ক্যাজুয়ালিটি আছে সবসময় ২৪ ঘন্টা 24/7 আমাদের কিন্তু সবসময় ওপেন এটা। এবং যদি দেখা যায় না এটা হচ্ছে না, কোনো অপারেশনের প্রয়োজন হবে, তখন ভর্তি করে দেয়। স্যার কোন কেসগুলোতে সাধারণত জীবনের ঝুঁকি থাকে? যেমন একটা ক্যাজুয়ালিটির কথা যদি বলি, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, মাল্টিট্রমা, পলিট্রমা, হেমোরেজ দেওয়া হয়তো ব্রেনে হেমোরেজ নিয়ে আসছে। স্যার আমরা যদি আরেকটু সহজ করে বলেন যে ট্রমাটা কি আর হেমোরেজটা কি? মস্তিষ্কে হতে পারে, অন্য কোনো জায়গা থেকেও রক্ত, ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে। আর ট্রমা হচ্ছে যে আঘাতজনিত যেটা আঘাত। মানে একাধিক জায়গায় আঘাত এবং হ্যাঁ, একাধিক জায়গায় পলিট্রমা হচ্ছে একাধিক জায়গায় আঘাত। আঘাতের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে বিভিন্ন অর্গান ইনজুরি হতে পারে, হেড ইনজুরি হতে পারে, ফ্র্যাকচার হতে পারে। সাথে, সাথে দেখা যায় যে একটা ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকতে পারে, এক্সটার্নাল, ইন্টারনালি হতে পারে। অ্যাবডোমিনাল ব্রান ট্রমা হলো, ওখানে ব্লিডিং হচ্ছে, স্প্লিন রাপচার হচ্ছে, দেখা গেল ওখানে ব্লিডিং হলো। তাৎক্ষণিকভাবে আমাদের ব্লাডের প্রয়োজনে ব্লাড না পেয়ে আমরা আ এই যে স্যালাইন দিয়ে সেই ঘাটতিটা যেটা হয় যে সেটা পূরণ করলাম। এই রোগীগুলো আসলে মৃত্যু ঝুঁকিতে থাকে সাধারণত। হ্যাঁ, যেহেতু যদি ওই যে শকে চলে যায়, পেশেন্টগুলো দেখা গেলো আস্তে, আস্তে ব্লিডিং হচ্ছে, শকে চলে গেল। অথবা দেখা গেলো একটা ট্রমা নিয়ে আসলো, চেস্ট ট্রমা নিয়ে আসলো। তারপরে দেখা যাচ্ছে যে ওখানে পেশ কালেকশন হলো, একটা টিউব দিতে হবে, 10 টিউব। এগুলো সব আমাদের কিন্তু ক্যাজুয়ালিটি আসার পর থেকে হচ্ছে। পেশেন্ট মৃত্যু ঝুঁকিতে এবং আপনারা ম্যানেজমেন্ট করছেন। এই সময় রোগীদের তো একটা আলাদা বাড়তি চাপ থাকে। সেটা আপনারা কিভাবে সামলান? এটা কিন্তু আমাদের ওয়েল এস্টাবলিশড। কারণ হচ্ছে আমাদের সিকিউরিটি ব্যবস্থা কিন্তু সেই রকমের স্ট্রং। একজনের বেশি কিন্তু আমাদেরকে তাদেরকে ঢুকতে দেয় না। অথচ অনেক সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্টের পেশেন্ট যখন এসে থাকে, অনেক ভিড় করে থাকে। ২-১ টা ক্ষেত্রে আমাদের ট্যাকেল দেওয়ার সময় আমাদের কিন্তু একটা ঈগল বাহিনী রয়ে গেছে। তারাও তাৎক্ষণিকভাবে চলে আসে, তাদেরকে ইনফর্ম করলে। আর আমাদের কিন্তু কাস্টমার কেয়ার সবসময় আমাদের এমার্জেন্সি হেল্প করে থাকেন। সাথে, সাথে চলে আসেন কাউন্সেলিংয়ের জন্য যথেষ্ট। তারপর আমরা ডাক্তাররা তো আছি, আমরা সেইভাবে কাউন্সেলিং করে আচ্ছা আপনাদের দিক থেকে এই রোগীদের আত্মীয়স্বজন বা যারা সাথে আসেন তাদের জন্য কি পরামর্শ আসলে? তাদের জন্য তাদের করা উচিত যেটা অস্থিরতা, আমাদের যে আমরা সবাই অস্থির, সে অস্থিরতাকে দমন করে ডাক্তারকে ডাক্তারের কাজ করতে দেয়া। যে সুন্দরভাবে ডাক্তারের রোগীটাকে দেখা, সেই অনুযায়ী ম্যানেজমেন্ট, সেই অনুযায়ী ব্যবস্থা করা। কিন্তু অনেক ক্ষেত্রেই থাকা যায় রোগীরা অস্থির হয়ে যায়। নিজেদের রিলেটিভ থাকে। তো এই যে রোগীর সাথে লোকজন এমার্জেন্সিতে থাকলে কি রোগীর সুবিধা হয় নাকি অসুবিধা হয়? অসুবিধাটাই বেশি হয়। যেটা প্রয়োজন আমাদের এখানে না, সমস্ত জায়গায় যাকে প্রয়োজন তাকে ডক্টর ডেকে নিবেন। তার কাছ থেকে যতটুকু তথ্য নেওয়া সেই তথ্যটুকু দিবেন। কিন্তু এই যে বাড়তি লোকজন, বাড়তি চাপ, এটা আমাদের ম্যানেজ করতেও সমস্যা হয়ে যায়। আর ডিসিশন মেকার যখন অনেক লোক থাকে ডিসিশন দিতে পারে না। এটা এবং কন্টামিনেশনের তো একটা ঝুঁকি থেকে যায়। হ্যাঁ,
রোগীর আত্মীয়স্বজনরা অনেক একত্রে রোগীর আত্মীয়স্বজন আসার কোনো প্রয়োজন নেই। যিনি সিদ্ধান্ত দিতে পারবেন রোগীর সাথে, রোগীর গার্জিয়ান যিনি, তিনি যদি রোগীর সাথে থাকেন, দ্যাটস এনাফ, যথেষ্ট। তারপরে রোগীটা সেই অনুযায়ী এমার্জেন্সি থেকে যে ক্যাটাগরিতে যেখানে যাবে, সেখানে পাস নিয়ে যে কজন হয়তো আমরা কোনো ক্ষেত্রে ১ জন ২ জনও অ্যালাউ করি, তাদের পাস থাকবে, সেই পাস অনুযায়ী সময় অনুযায়ী তারা দেখবে, যাবে, আসবে। স্যার আরেকটা জিনিস, আমাদের তো দেশের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সংখ্যা খুব বেড়েছে ইদানিং। আম বাইক অ্যাক্সিডেন্টের সংখ্যাটা আরও বেশি। আ তরুণ জেনারেশন বাইক রাইড করে এবং তারা রেসিং করে। এজন্য একটা বড় সংখ্যক অ্যাক্সিডেন্টের আমরা দেখি। এইসব অ্যাক্সিডেন্টের রোগীদের ক্ষেত্রে আসলে আপনার পরামর্শ কি? যে যাদেরকে নিয়ে আসবে বা যারা আসবে তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? ওই যে যেটা বললাম যে অস্থিরতা। আমাদের এখানে একটা দুর্ঘটনা ঘটলে শুধু দুর্ঘটনা যাকে নিয়ে ঘটছে বা সাথে যে থাকে শুধু না, পার্শ্ববর্তী যারা থাকে তারাও অস্থির হয়ে যায়, ভিড় হয়ে যায়। কিছু করতে পারুক আর না পারুক। আমার ইচ্ছা এটা এই ধরেন এরকম একটা অ্যাক্সিডেন্ট আ রাস্তায় হলো। তাদের সহকারীরা বা তাদের বন্ধুরা তাৎক্ষণিকভাবে ওখানে কি করতে পারে? তাৎক্ষণিকভাবে দেখতে হবে যে তার তিনি স্টেবল কিনা, তার জ্ঞান আছে কিনা, জ্ঞান হারালে কিনা, তার রক্তক্ষরণ হচ্ছে কিনা। ওই যে আমরা যে বিএলএস প্রোটোকল একটা এটা কিন্তু আ সাধারণ মানুষের জন্য, সবার জন্য বেসিক লাইফ সাপোর্ট। আমাদের দেশে ওইভাবে এখনো প্রচলিত হয়নি। দেখা গেল জিনিসটা হচ্ছে দেখা গেল একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, পেশেন্টটা পড়ে আছে। পড়ে আছে যখন তাৎক্ষণিকভাবে ওই যে ১ম এ অ্যালার্ট কিনা জিজ্ঞেস করা, "আপনি সজাগ? আপনি কেমন আছেন? আপনি ওকে? ঠিক আছেন কিনা?" দেখা যাচ্ছে রেসপন্স করতেছে না। শ্বাস-প্রশ্বাস হয়তো নিচ্ছে না। ওই যে ক্যারোটিড পালসটা আমরা দেখি। যদিই দেখা যায় যখনই পাওয়া যাবে না, এই যে সিপিআর এর ব্যবস্থা, তাৎক্ষণিকভাবে সিপিআর শুরু করতে হবে। একটা জায়গায় ভালো জায়গায় রাস্তার ভিতরে থাকলে পাশে নিয়ে একটা সিকিউর জায়গায় তাকে তাৎক্ষণিকভাবে ধরে নিতে হবে এবং সিপিআর শুরু করতে হবে। আর সাথে যারা থাকে তাদেরকে যোগাযোগ সিপিআরটা যদি স্যার একটু দর্শকদের বুঝিয়ে বলতেন সিপিআরটা। চেস্ট কম্প্রেশন যেটা দেয়, হ্যাঁ, সেটাও কার্ডিয়াক পালমোনারি রিসাসিটেশন। রিসার্চ যেটা দেয় সেটা হচ্ছে 30:2 অ্যাডাল্টের জন্য। আর ইয়ার জন্য হচ্ছে বাচ্চাদের জন্য 15:2 কম্প্রেশন দেওয়া হয়। কম্প্রেশন দিতে যে জায়গাটা থাকবে হয়তো আর মাউথ টু মাউথ ব্রেথিং দিতে হয়। ৩০ টার পরে যেমন ২ টা ব্রেথিং দিল। কিন্তু সেটা অনেকে হয়তো পারে না। অনেক জায়গায় আস্তে হয়ে যাবে। স্যার আমরা অনেকক্ষণ রোড ট্রাফিক নিয়ে কথা বললাম, একটু হার্ট ডিজিজ নিয়ে কথা বলি। হৃদরোগে আক্রান্ত হয়ে আসা রোগীদের ক্ষেত্রে আপনারা আসলে স্টেপ বাই স্টেপ কি করেন? আচ্ছা। যখন একটা হার্ট অ্যাটাকের রোগী আসলো, তো আসা থেকে ওই যে ১ম থেকে ঢোকা অবস্থায় থেকে ঢুকলো। ঢোকার পরে আমাদের নির্দিষ্ট বেডের চার্জ অনুযায়ী নির্দিষ্ট বেডে নিল। নেয়ার পরে ওখানে মনিটরে দিল। একটা পজিশন ঠিক করলো যদি তার শ্বাসকষ্ট হয়ে থাকে আমরা একটা পজিশন দিই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে শ্বাসকষ্টটা কম হয়। যদি অক্সিজেন স্যাচুরেশন কম থাকে তার একটা অক্সিজেন লাগিয়ে দিল। সাথে অন্যান্য ভাইটালসগুলো পালস, বিপি, টেম্পারেচার এগুলো সব দেখে নিল। একটা ইসিজি, ব্লাড সুগার এগুলো দিয়ে ইসিজিটা দেখে ডক্টর সাথে অ্যাটেন্ড করলো। অ্যাটেন্ড করার পর ওই যে ১ম এ যেটা হিস্ট্রি, সাইন সিম্পটম, দেন ইনভেস্টিগেশন। একটা ডায়াগনোসিস করতে হলে ৩ টা জিনিসের প্রয়োজন হয়। খুব ভাইটাল ইম্পর্টেন্ট হিস্ট্রি একটা। তার প্রিভিয়াস হিস্ট্রি কি আছে, বর্তমানে কি নিয়ে আসছে, সাইন কি, সিম্পটম কি এক্সামিনেশন করে দেখলেন। ইসিজি একটা থাকলো। যদি প্রয়োজন হয় একটা আ কার্ডিয়াক এনজাইম ট্রোপোনিন করিয়ে নিলেন যে অ্যাকুট হার্ট অ্যাটাক থাকলে তো আমাদের এখানে হয়তো ঘন্টাখানেক সময় প্রয়োজন হয়। আর হাই সেনসিটিভ সেখানে খুব কম সময় হাই সেনসিটিভ বলে ওটা আবার আ অ্যাকুরেসি একটু কম আরকি। স্যার আসলে বুকে ব্যথা হলেই কি এমার্জেন্সি আসা উচিত? বুকে ব্যথা হলে এখন যদি তার অ্যাসোসিয়েটেড ডিজিজগুলো থেকে থাকে, একটা হাইপারটেনসিভ পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, তারা অনেকেই কিন্তু এটা ধরতে পারে না, ইগনোর করে। আবার অনেকে অ্যাসিডিটি বলে উড়িয়ে দেয়। ম্যাক্সিমাম দেখা যায় স্বীকার করতে চায় না। হার্ট অ্যাটাক নিয়ে আসছে, স্বীকার করতে চায় না, বলে যে আমার পিএইচডি রিজনে দেখা এখানে একটু ব্যথা হচ্ছে কিছুর। আমি এমন পেশেন্টও পেয়েছি যে পেশেন্ট হেঁটে আসছে, বসছেন। পেশেন্টের আ রিলেটিভ ভর্তি আছে। বসে বলতেছেন, "আমার একটু ব্যথা লাগতেছে," সেরকম। আমরা যেতে না যেতে পেশেন্ট কোলাপস হয়ে গেল। পালস, বিপি কিছুই পাওয়া না। তারপরে দেখা গেল যে এতে এমআই হয়ে গেছে।
আমরা তাৎক্ষণিকভাবে তাকে অ্যাডমিশন দিয়ে পরবর্তী ব্যবস্থা। আসলে আগে থেকে সচেতন হলে অনেক সমস্যা এড়ানো যায়। আমার স্যার নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমার বাবা হঠাৎ করে রাত্রেবেলা এরকম বুকে ব্যথা। তাকে সাথে, সাথে আমরা হসপিটালাইজেশন করলাম। তো খুবই দুঃখজনক যে মানে জেলা শহরের হাসপাতাল ওনারা ওটা মানে বলল যে এটা অ্যাসিডিটির ব্যথা। অ্যাসিডিটির ব্যথা বলে তারা বসে থাকলেন। তো আমরা ঠিক আমি তখন ঢাকাতে। আমি ঠিক মানতে পারছিলাম না যে আগে তো চেক হোক। পরে স্যার ওখান থেকে ইমিডিয়েট খুলনা নেওয়া হলো এবং ঠিকই দেখা গেল যে ট্রোপোনিন করার পর দেখা গেল সেটা আসলে অ্যাসিডিটি ব্যথা না, সেটা একটা হার্ট অ্যাটাক। হ্যাঁ, এরকমের ঘটনা অনেকই ঘটে। আর পেরিফেরিতে তো আ হরদম ঘটতেছে এরকমের ঘটনা। হয়তো নতুন ডাক্তার থাকে, অভিজ্ঞ ডাক্তার এজন্য আমার মনে হয় যে বুকে ব্যথা হলে আমাদের মতো হাসপাতালের যাদের এই ধরনের ফ্যাসিলিটি আছে এসে চলে আসা উচিত। চলে আসা উচিত। একটা প্রাইমারি চেকআপ সাথে, সাথে একটা হয়ে গেল। রিস্ক ফ্রি থাকা যায়। স্যার, স্ট্রোকের রোগী এলে গোল্ডেন আওয়ার কতটা গুরুত্বপূর্ণ? বলে নেওয়াটা হচ্ছে ৩ ঘন্টা থেকে ৪.৫ ঘন্টার ভেতরে যদি আসতে পারে, মিনি স্ট্রোক হলো বা প্রাইমারি আগে কখনো হয় নাই, চলে আসতে পারে, তাহলে আমরা এলটি প্লেস দিয়ে থাকি, টেনপটি প্লেস যেগুলো থাকে। আসলে পরে কি ধরনের সমস্যা এড়ানো যায় যদি গোল্ডেন আওয়ার মধ্যে আসে? যেমন এটা যে ডিসেবিলিটি যদি তাৎক্ষণিকভাবে করা যায়, তাহলে যে ডিসেবল থাকে যেটা ওই যে ভয়েস যেটা কথা বলার ডিফিকাল্টি, তারপর প্যারালাইসিস যেগুলো আছে সেগুলো দেখা যায়, সেগুলো যে লং টার্ম কমপ্লিকেশন যেগুলো সেগুলো থেকে রেহাই পাওয়া যায়। এবং আমাদের হাসপাতালে কেমন ফ্যাসিলিটিস আছে আপনার মানে ল্যাবের হাসপাতাল? আমাদের ল্যাবের হাসপাতালে সুন্দর ফ্যাসিলিটি আছে। তো আমরা এমার্জেন্সিতে তো আগে দেয়া হতো। একটা স্ট্রোক সেন্টার আছে। বেডও আছে সেখানে ছিল। এখন আমাদের ক্যাজুয়ালিটিটা এড করার পরিপ্রেক্ষিতে আমাদের তো জায়গার অভাব। আমরা অনেক কিছু দিতে পারি না, অনেক কিছু চাইলেও। কিন্তু আমরা ওই যে ইনডোরে কিন্তু সেটা যদি সেই ধরনের পেশেন্ট এর গোল্ডেন আওয়ারের ভিতরে চলে আসে, তাহলে কিন্তু আমাদের কনসালটেন্ট সবসময় রেডি থাকে। তার সাথে কথা বলে আমরা কিন্তু অ্যাডমিশনের ব্যবস্থা সিটি স্ক্যান করে, যদি আদার্স যে ইনভেস্টিগেশন পাঠানোর প্রয়োজন সেগুলো পাঠিয়ে দিয়ে সেই ব্যবস্থাটা করতে পারি ভর্তি দিয়ে। খালি গোল্ডেন আওয়ারের মধ্যে যদি আনা যায়, গোল্ডেন আওয়ার হচ্ছে কি ৩ ঘন্টার মধ্যে। ৩ থেকে ৪.৫ ঘন্টা। ৩ থেকে ৪.৫ ঘন্টা। এর মধ্যে আসলে পরে রোগীর এই ডিসেবিলিটিস গুলো বা প্যারালাইসিস গুলো এড়ানো সম্ভব। এড়ানো সম্ভব। লং টার্ম যেগুলো থেকে থাকে। বাসায় বসে কেমন করে বুঝবে যে পেশেন্টটা আসলে স্ট্রোকে আক্রান্ত হলো? আচ্ছা, দেখা গেল যে মুখে কথা বেজে আসছে, হাত পা নাড়াতে পারতেছে না, হাত একটা দেখা গেল সোজা করে সে ধরে রাখতে পারতেছে না, পড়ে যাচ্ছে, মুখ কোনো দিকে বাঁকা হয়ে গেছে। এই ধরনের সিমটমগুলো যখনই থাকে তখনই বোঝা যায় যে না, সামথিং রং। আরেকটা প্রশ্ন আমার জানার ইচ্ছা। শ্বাসকষ্ট বা অ্যাজমা অ্যাটাকে কি এমার্জেন্সিতে আসতে হবে? আসলে ভালো। অনেকে দেখা যায় যে ক্রনিক ডিজিজ তো ভুগে থাকেন, নিজেরা নেবুলাইজ মেশিন থাকে, অক্সিজেন থাকে, বাসায় তারা থাকে। কিন্তু এমার্জেন্সিতে চলে আসলে অনেক ভালো। কারণ এমার্জেন্সিতে যদি চলে আসে আমরা তাৎক্ষণিকভাবে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারি। পেশেন্টটাকে দেখে, পেশেন্টের আদার্স কমপ্লিকেশন থাকে সেগুলো কেমন আছে প্যারামিটারগুলো দেখে পেশেন্টকে সেইভাবে ব্যবস্থা করতে পারি। আরেকটা জিনিস কিন্তু ইদানিং খুব দেখছি আমরা যে পয়জনিং, অনেকের ফুড পয়জনিং যেমন হয় আবার মানে বিষক্রিয়ায় আক্রান্ত হয় অথবা হচ্ছে কি নিজে বিষ পান করে। সে ধরনের পেশেন্টের ক্ষেত্রে আসলে কি করণীয়? তারা কি এমার্জেন্সিতে আসবে? নাকি তারা আমাদের যে সরকারের নিয়ম অনুযায়ী পয়জনিং এর কেসগুলোকে সরকারি হাসপাতালে পাঠাতে হবে। তবে যদি কোনো রোগী বেসরকারি হাসপাতালে চলে আসে, তাকে প্রাইমারি চিকিৎসা দিয়ে তারপর পাঠাতে হবে। অ্যাক্সিডেন্টাল কেস না হয় এটা যদি গানশট হয় সেক্ষেত্রে? গানশট তো ট্রমার ভিতরে পড়ে যাচ্ছে, ক্যাজুয়ালিটির ভিতরে পড়ে যাচ্ছে। আমাদের কিন্তু ক্যাজুয়ালিটির ম্যান পাওয়ার সেরকমের আছে। রাতে কিন্তু ক্যাজুয়ালিটি কনসালটেন্ট থাকে। আগে কিন্তু এই কনসালটেন্টরা থাকতো না। এখন কিন্তু থাকছে। আমরা পারবো হয়তো। ল্যাবের একটি অত্যন্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান, রোগীদের জন্য একটা বিশ্বাসের জায়গা। আসলে মানুষের জেনে রাখা ভালো যে কখন কোন বিপদ আসে, আমি কোথায় যাব কনফিউজড হয়ে যায়। যারা যেন কনফিউজড না করে এজন্যই আসলে এ ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। আমি জানি যে আপনারা এগুলো সবই ম্যানেজ করতে পারেন। বার্ন বা পোড়া রোগীর ক্ষেত্রে স্যার আমাদের বানের ব্যাপারটা হচ্ছে বান যেখানেই যখনই পুরুক না কেন আমরা একটা ভুল করে থাকি। কোনো সময় দেখা যায় পেস্ট দিয়ে থাকে, ডিম দিয়ে থাকে। এইসব অনেক কিছু ইউজ করে থাকে। বার্ন হচ্ছে এটা রানিং ওয়াটারে যেখানটায় বার্ন হবে সেখানটায় রানিং ওয়াটারে ভালো করে ওয়াশ নিচে থাকা। আর যদি সেন্সেশনটা যেখানে থাকে বার্নিং সেন্সেশন সেটা কমে যায়। আর যদি বার্নার টাইপের কোনো অয়েন্টমেন্ট থেকে থাকে সেটা দিয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ কোনো হাসপাতালে পাঠিয়ে দেয়। স্যার আরেকটা জিনিস আমার খুব জানার শখ যে কোন কেসগুলো
আসে দেরিতে কিন্তু ঠিক সময় আসলে রোগীকে বাঁচানো যায়? যেমন একটা হেমোরেজিয়া পেশেন্ট দেখা যাচ্ছে বাসাতে বাথরুমে পড়ে গেছে বা সামনে পড়ে গেছে পরে দেখা যায় হেড ইনজুরি হয়ে গেছে কিন্তু হেমোরেজ হচ্ছে। তারপর দেখা যায় যে একটা ডিহাইড্রেশনের পেশেন্ট সিম্পল ডায়রিয়া হয়েছে। পেশেন্টটা ডিহাইড্রেশনে চলে গেছে, পালস পিপি কমে গেছে। আস্তে, আস্তে দেখা গেল যে পেশেন্টটাকে আমরা আর রক্ষা করতে পারলাম না। কিন্তু সিম্পল একটা ডিহাইড্রেশন, লুজ মোশন আছে। ঠিক সময় আসলে কিন্তু এই রোগীটাকে বাঁচানো যেত। একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেক সময় গ্যাপ হয়ে গেছে। নিকটস্থ হাসপাতালে নিলে পারত। কিন্তু নিয়ে আসতেছে যে ৪ ঘন্টা পথ অতিক্রম করে তারপর নিয়ে আসতেছে। ওই যে দেখা যায় যে পেশেন্ট শকে চলে গেছে, হ্যামোরেজ হয়ে পেশেন্টটা চলে গেল, পথের ভিতরেই চলে গেল। এই ধরনের পেশেন্ট যেগুলো থাকে। আপনার দেখা একটা কেসের কথা শুনতে চাই যেটা আসলে আপনার মনকে খুব নাড়া দিয়েছে। হ্যাঁ, সেটা তো হচ্ছে আমি পাস করার পরে ২-৩ বছর পরে কিছুদিনের জন্য চাকরি করছিলাম। আইসিইউতে ছিলাম। তো হঠাৎ করে একটা পেশেন্ট, একটা হিন্দু ভদ্রলোক, তার ওয়াইফ তাকে নিয়ে আসছে নিচে। ওখানে এমার্জেন্সি ছিল না। নিয়ে এসে চাচ্ছে যে পেশেন্টটাকে রুগীটাকে একটু দেখার জন্য। তো আমি নিচে নামছিলাম, নিচে পেশেন্টটাকে দেখতে গেলাম। তো দেখলাম যে হাতে একটা কাগজ, সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট। কোথা থেকে আসছে? এবং পেশেন্টটাকে কিছু পাওয়া যাচ্ছে না। পালস, বিপি, টেম্পারেচার, বিপিলো, ডায়ালিট সমস্ত কিছু। তো তারপরেও আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে। তারপরে কোনোরকমভাবে দেখলাম যে কোনোরকম একটা পালসের মতো অনুভূত হচ্ছে। তো আমি বলছি, আমার এটা নিচের হাতের পালস কিনা? তো আমি তাৎক্ষণিকভাবে অন্য যে ডাক্তার ছিল তাকে ডাকলাম, "এই দেখো তো, রুগীটা তো আছে, রুগীটা তো।" তো ও দেখলো, বলল যে, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।" তো রুগীটাকে চলো তো আইসিইউতে নিয়ে যাই। তাৎক্ষণিকভাবে আমরা রুগীটাকে আইসিইউতে নিয়ে গেলাম। রুগীটা মেশিনে চলে গেল, ইন্টুবেশনে। এবং আমি রাতে ডিউটি ছিল, সকালে উঠে দেখলাম যে রুগীটা মেশিন থেকে এই যে টিউব খোলার জন্য অস্থির হয়ে গেছে। তারপর রুগীটাকে টিউব খুলে দেওয়া হলো। পরে আমি ওই ডিউটি থেকে চলে আসলাম। পরে খবর নিয়ে দেখলাম যে রুগীটা স্বাভাবিক কথা বলতেছে সবার সাথে। তো ২ দিন পরে যখন গেলাম, তখন হঠাৎ করে দেখলাম যে না, রুগীটা মারা গেছে। আচ্ছা। আমি খুব নাড়া দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু রোগীটাকে তারা ডেথ সার্টিফিকেট লিখে পাঠিয়ে দেয়। এইটা হয় কি যে পয়জনিং এর কেস, কোনো ক্ষেত্রে পয়জনিং এর কেস, স্নেক বাইটের কেস, ড্রাউনিং, এগুলো অনেক সময় দেখা যায় যে ডিক্লেয়ার করতে একটু হিমশিম খেতে হয়। একদম কনফার্ম হয়ে নিতে হয়। ইসিজি কনফার্ম, তারপরে ওয়েট করতে হয়। ওই যে আমরা প্রচলিত আগে দেখতাম সাপে কাটা রুগী ভেলায় ভাসিয়ে দিত। ২ দিন পরে ফিরে আসতো যে না, রুগীটা বেঁচে গেছে। এর ভিতরে কি আছে আমি জানি না। কিন্তু এই যে ড্রাউনিং, স্নেক বাইট, কোনো পয়জনিং এর ক্ষেত্রে এরকম অবস্থা দেখা যায় যে কোনো কিছুই সাইন পাওয়া যায় না। কিন্তু সচরাচর আমরা যে 30 মিনিট সিপিআর দিয়ে থাকি, দেখি হয়তো আরো কিছু সময় রাখতে হয়। তার মানে হচ্ছে আমাদের আরো সচেতন হতে হবে। স্যার আপনাকে একদম শেষ প্রশ্নটা করি। স্যার এই যে নতুন ডাক্তারদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ? রুগীদের সময় দিন। রুগীরা আপনাদেরকে অনেক ভালোবাসবে। আচ্ছা, এর চেয়ে ভালো কথা আর কিছুই হতে পারে না। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আমরা অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।